আমাদের গল্পটা শুরু হয় এক মায়ের জীবন দিয়ে। তিনি ছিলেন একা, এক সংগ্রামী মা। প্রতিদিনের ভোর তার জন্য নিয়ে আসতো এক কঠিন চ্যালেঞ্জ, জঙ্গলে গিয়ে একটা বুনো শুয়োর শিকার করা। কিন্তু অবাক করা বিষয় হলো, এই শিকার করা শুয়োর তিনি নিজে খেতেন না, বদলে সেগুলোকে টেনে নিয়ে যেতেন বাড়ির নিচে অন্ধকার বেসমেন্টে। সেখানে কি হতো তা কেউ জানত না। সময় যত গড়াতে লাগলো, মায়ের শরীরও ভাঙতে শুরু করলো। বয়স বাড়ার সাথে সাথে শুয়োর টেনে আনা তার জন্য হয়ে উঠল এক দুঃস্বপ্ন। একদিন সেই কঠিন কাজ করতে গিয়েই ঘটল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। মা অসাবধানতাবশত বেসমেন্টের সিঁড়ি থেকে নিচে পড়ে গেলেন। আর সেই মুহূর্ত থেকেই শুরু হলো এক ভয়ঙ্কর অধ্যায়ের, যা আমাদের কল্পনারও অতীত। কয়েকটা দিন কেটে গেল। শহরের কোলাহল থেকে দূরে এক নতুন দল এসে হাজির হলো এক বিশেষ মিশনে। এদের আনা হয়েছিল ইন্টারনেট আসক্তি থেকে মুক্তি দেওয়ার জন্য। তাদের প্রথম কাজই ছিল সব ইলেকট্রনিক গ্যাজেট কেড়ে নেওয়া, যাতে বাইরের দুনিয়ার কোনো প্রভাব তাদের মনকে ছোঁতে না পারে। এরপর শুরু হলো এক ধরনের ব্রেন ওয়াশ প্রক্রিয়া, যাতে তারা আধুনিক জীবনের চাকচিক্য থেকে বেরিয়ে এসে নিজেদের উন্নত মানুষ হিসেবে ভাবতে শেখে। এই প্রক্রিয়ায় সাহায্য করার জন্য একজন পাদ্রীকেও আনা হয়েছিলেন, যিনি তার আশীর্বাদ আর উষ্ণতা দিয়ে এই তরুণ তরুণীদের মনে শান্তি ফেরাতে চেয়েছিলেন। এরপর লটারির মাধ্যমে এই যুবকদের ছোট ছোট দলে ভাগ করা হলো। প্রতিটি দলের জন্য ঠিক করা হলো আলাদা আলাদা কাজ। একজন অভিজ্ঞ শিক্ষক তাদের নেতৃত্ব দিচ্ছিলেন। এটা ছিল এক 3 দিনের আউটডোর সার্ভাইভাল ট্রেনিং, যেখানে তাদের শেখানো হবে প্রকৃতির সাথে মিশে কিভাবে বাঁচতে হয়। থিয়া ছিল এমনই একটি দলের সদস্য, যেখানে আরও 4 জন তরুণ তরুণী ছিল। তাদের শিক্ষক ছিলেন ঈশা। যাত্রা সবে শুরু হয়েছে, কিন্তু অল্প সময়ের মধ্যেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। দলের এক ছোট্ট মোটকা ছেলে প্রস্রাব করতে গিয়ে দেখে এক মৃত প্রাণী পড়ে আছে। প্রাণীটির গায়ে গভীর আঘাতের চিহ্ন, যা দেখে মনে হচ্ছে কোনো বড় মাংসাশী প্রাণী তাকে শিকার করেছে। কিন্তু শিক্ষক ঈশা তাদের সাহস দিলেন, বললেন, ভয় পেও না, মাংসাশী প্রাণী সাধারণত মানুষকে আক্রমণ করে না। কিন্তু থিয়ার চোখ এড়িয়ে গেল না এক ভয়ঙ্কর দৃশ্য। সে দেখল কাছেই একটা গাছে লেগে আছে তাজা রক্তের ছোপ, একটা মানুষের হাতের ছাপ, আর চোখের পলকেই সেই ছাপটা যেন অদৃশ্য হয়ে গেল। আশ্চর্যের বিষয় হলো, থিয়া এই ভয়ঙ্কর ঘটনাটা অন্যদের কিছুই বলল না, শুধু চুপচাপ দলের সাথে এগিয়ে চলল। রাত নামল। শিক্ষকের তত্ত্বাবধানে সবাই একে অপরের সাথে পরিচিত হলো। গল্প হলো, হাসি ঠাট্টা হলো। কিন্তু দলের এক সুদর্শন ছেলে, যে সম্ভবত খুব বিরক্ত হয়ে উঠেছিল, সে একা একা হ্রদের ধারে চলে গেল। আর কে জানে, সেখানে অ্যানিও এসে হাজির হলো। যখন অ্যানি জানতে পারল যে ছেলেটি একজন শেফ, তার ভেতরের মাদার টেরেজা মনটা যেন জেগে উঠল। সে ঠিক করল ছেলেটিকে জীবনের অনেক কিছু শেখাবে, তার শিক্ষক হবে। ক্লাসের পর দুজনেই একে অপরের প্রতি খুব সন্তুষ্ট হলো এবং পরের বার আবার দেখা করার প্রতিশ্রুতি দিল। তবে ঝামেলা এড়াতে অ্যানি ক্যাম্পে ফিরে গেল, আর ছেলেটি একা একা হ্রদের ভাড়ে বিশ্রাম নিতে লাগলো। সে লুকিয়ে রাখা মোবাইলটা বের করে সময় কাটাতে শুরু করলো, কিন্তু তার অজান্তেই ভয়ঙ্কর দুঃস্বপ্নটা তার দিকে এগিয়ে আসছিল। পরের দিন সকালে শিক্ষক দেখলেন সেই সুদর্শন ছেলেটি রাতে আর ফিরে আসেনি। চিন্তিত শিক্ষক যখন বারবার জিজ্ঞাসাবাদ করলেন, তখন অ্যানির কাছ থেকে জানা গেল রাতে ছেলেটির সাথে কি হয়েছিল। তারা সবাই মিলে হ্রদের ধারে পৌঁছালো, কিন্তু ছেলেটিকে কোথাও খুঁজে পেল না। শুধু তার পড়াশোনার সরঞ্জামগুলো পড়েছিল। থিয়া আবার দেখল এক তাজা রক্তের দাগ পাশের গাছে। কিন্তু শিক্ষক এবারও ব্যাপারটা উড়িয়ে দিলেন, বললেন, ওটা ড্রাগন ব্লাড ট্রির লাল ডাল, এতে অবাক হওয়ার কিছু নেই। কেউ আর বেশি কিছু ভাবল না। শিক্ষকের নির্দেশে তারা 2 দলে ভাগ হয়ে গেল। এক দল গেল ছেলেটিকে খুঁজতে, আর অন্য দল রইল ক্যাম্পে। খোঁজার পথে সেই ছোট মোটকা ছেলেটা বারবার হরর ফিল্মের কথা বলছিল। তার ভয় ছিল এভাবে দল ভাগ হলে নাকি সবাই মারা যায়। সে বারবার বলছিল ক্যাম্পে ফিরে যাওয়াই নিরাপদ। শিক্ষক হয়তো তার কথা জানতেন, কিন্তু একজন নিখোঁজ হলে তাকেও তো জবাবদিহি করতে হবে। বিরক্ত হয়ে শিক্ষক ছোট মোটকাকে 2 দিনের জন্য চুপ থাকতে বললেন। এরপর 3 জন মিলে বনের মাঝখানে এক পুরনো কুড়ে ঘরের সন্ধান পেল। কেউ সাড়া না দিলে তারা ভিতরে ঢুকল। ঘরটা ছিল নোংরা আর অগোছালো। দেখে মনে হচ্ছিল অনেক দিন ধরে কেউ এখানে থাকে না। হঠাৎ বেসমেন্ট থেকে এক অদ্ভুত শব্দ ভেসে এলো। তারা বেসমেন্টের প্রবেশপথ খুলতেই এক তীব্র দুর্গন্ধ বেরিয়ে এলো। সিঁড়ি বেয়ে নিচে নামতেই শিক্ষক আটকে গেলেন। কসাইয়ের বোর্ডে পড়ে আছে সেই সুদর্শন ছেলেটির মৃতদেহ। তারা তখনই বিপদ আঁচ করতে পারল। বুঝল দ্রুত এখান থেকে পালাতে হবে।
কিন্তু ঠিক তখনই নরখাদক ভাই ফিরে এলো। তিনজনই দ্রুত বেসমেন্টের এক কোণে লুকিয়ে পড়ল, কিন্তু তাদের হতাশ করে নরখাদক ভাইও বেসমেন্টের দিকেই আসছিল। ভয়ে তাদের বুক শুকিয়ে গেল। সৌভাগ্যক্রমে বেসমেন্টে পালানোর জন্য একটা ছোট্ট জানালা ছিল। যখন তিনজন প্রায় পালাতে যাচ্ছিল, শিক্ষক হঠাৎ সে সুদর্শন ছেলেটির ফোন দেখতে পেলেন। যদি ফোনটা খুঁজে পাওয়া যায় তাহলে পুলিশকে ফোন করা যাবে আর হয়তো তারা বাঁচতে পারবে। জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষক ফোনটা নেওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু নরখাদক ভাই সত্যি খুব শক্তিশালী ছিল। এক ভয়ঙ্কর লড়াইয়ের পর শিক্ষক মারা গেলেন। থিয়া আর তার সঙ্গী ভয়ে জমে গেল। তারা শুধু এখান থেকে পালাতে চাইল, কিন্তু কোথায় পালাবে তা তারা জানত না। একই সময় ক্যাম্পে থাকা অ্যানি আর বাল একে অপরের সাথে কথা বলছিল। অ্যানিকে সবাই পাবলিক বাস মনে করত, আর বাল ছিল একজন গোপন সমকামী। একে অপরকে জানার পর দুজনেই অবাক হয়ে ভালো বন্ধু হয়ে গেল। যখন বাল আবার অ্যানিকে জিজ্ঞাসা করতে যাচ্ছিল, তখন অ্যানির পেছন দিক দিয়ে একটা তীক্ষ্ণ কাঠের ডাল ঢুকে গেল। বাল ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেল, কিন্তু সে ভাগ্যবান ছিল যে বেঁচে গেছিল। কাছাকাছি একটা জিরচা ছিল, আর পাদ্রির গাড়ি সেখানে পার্ক করা ছিল। বাল কোনো মতে পাদ্রির কাছে পৌঁছে তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলল এবং তাকে দ্রুত পুলিশকে ফোন করতে অনুরোধ করল। কিন্তু দুর্ভাগ্যক্রমে পাদ্রি কয়েকবার ফোন করেও সংযোগ পেলেন না। তবে পাদ্রির কথা শেষ না হতেই ফোনটা বেজে উঠল। বাল জেগে দেখল সে একটা চেয়ারে শক্ত করে বাঁধা, আর পাদ্রি হাসি মুখে তার সামনে বসে আছে। পাদ্রি তাকে আগেই লক্ষ্য করেছিলেন। শেষবার যখন সংস্কার চলছিল, পাদ্রি বালকে সমকামী বলে জানতে পেরেছিলেন, কিন্তু তখন তিনি সুযোগ পাননি। তবে এবার তিনি সুযোগ হাতছাড়া করবেন না। হঠাৎ বাইরের এক অদ্ভুত শব্দ পাদ্রিকে থামিয়ে দিল। দেখা গেল একটা কাঠ চেরা যন্ত্র কোনো কারণে নিজে থেকেই চলতে শুরু করেছে। পাদ্রি কিছু বোঝার আগেই সে যেন বাঘের মুখ থেকে বেরিয়ে নেকড়ে ডেলে করল। কে জানে সেই বাঘ আবার ফিরে এলো, কিন্তু এই জিরচায় লুকানোর কোনো জায়গা ছিল না। আর কোনো উপায় না পেয়ে সে মরিয়া হয়ে চেষ্টা করল, আশা করল যে বেঁচে যাবে। কিন্তু নরখাদক ভাইয়ের ঘ্রাণ শক্তি অত সহজে বোকা বানানোর মতো ছিল না। একই সময় থিয়া আর ছোট মোটকা, যারা মৃত্যুর মুখ থেকে কোনো মতে বেঁচে ফিরেছিল, তারা ছিল খুব ভাগ্যবান। একজন দয়ালু বৃদ্ধ তাদের আশ্রয় দিয়েছিলেন। বৃদ্ধ তাদের মুখে সব ভয়ানক ঘটনা শোনার পর এই দানবদের আসল গল্পটা বললেন, যা ছিল আরও বেশি লোমহর্ষক। এই এলাকায় এক সময় এক মা তার যমজ সন্তানদের নিয়ে বাস করতেন। জীবনটা ছিল খুব কষ্টের, কিন্তু মা কোনো মতে তাদের মুখে খাবার তুলে দিতেন। একদিন আকাশ থেকে এক অদ্ভুত উল্কাপিণ্ড এসে পড়ল। শিশুরা কৌতূহল বশত সেটার কাছে গেল আর এক টুকরো পাথর বাড়িতে নিয়ে এলো। কিন্তু রাতের অন্ধকারে সেই পাথর থেকে এক কালো পিচ্ছিল তরল বেরিয়ে এলো, যা যমজদের শরীরে প্রবেশ করল। আর তারপর থেকেই শুরু হলো সব অদ্ভুত ঘটনা। মা মাঝরাতে ঘুমু থেকে উঠে দেখলেন তার এক ছেলে নিখোঁজ, আর মেঝেতে ছোপ ছোপ রক্তের দাগ। তিনি রক্তের চিহ্ন অনুসরণ করে বেসমেন্টে গিয়ে দেখলেন তার দুই ছেলে মিলে তাদের পোষা কুকুরটাকে খাচ্ছে। ভয়ে মা চিৎকার করে উঠলেন, আর তখনই তার সন্তানদের আটকে রাখলেন বেসমেন্টে। সেই ঘটনার পর থেকে মা প্রতিদিন জঙ্গলে গিয়ে প্রাণী শিকার করতেন, আর সেই মাংস যমজদের খাওয়াতেন, যাতে তারা বাইরে গিয়ে আর কারো ক্ষতি না করে। কিন্তু মায়ের বয়স বাড়ার সাথে সাথে শরীর দুর্বল হয়ে পড়ল। একদিন অসাবধানতাবশত তিনি নিজেই বেসমেন্টের সিঁড়ি থেকে পড়ে গেলেন, আর সেই মুহূর্তেই তার নিজের সন্তানেরা তাকে জীবন্ত খেয়ে ফেলল। মায়ের নিয়ন্ত্রণ ছাড়া পেয়ে যমজরা এবার বেসমেন্টের বাইরে বেরোতে শুরু করলো। তারা আশেপাশের সব প্রাণীকে শিকার করতে লাগলো। একবার বৃদ্ধও তাদের মুখোমুখি হয়েছিলেন, আর সেই সংঘর্ষে তার দুটি পা হারিয়েছিলেন। বৃদ্ধ থিয়া আর ছোট মোটকাকে বললেন পরিস্থিতি নিরাপদ না হওয়া পর্যন্ত তার কাছেই থাকতে। কিন্তু থিয়া আর ছোট মোটকা পালানোর পথ ছেড়ে আবার সেই নরখাদকদের ডেরায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। তাদের উদ্দেশ্য ছিল সেই সুদর্শন ছেলেটির ফোনটা উদ্ধার করা, যাতে পুলিশকে ফোন করে সাহায্য চাওয়া যায়। প্রথমে ছোট মোটকা রাজি হচ্ছিল না, কিন্তু থিয়ার কথায় অবশেষে সে রাজি হলো। নিজেকে টোপ হিসেবে ব্যবহার করে সে বেসমেন্ট থেকে নরখাদককে বাইরে বের করে আনলো, যাতে থিয়া ফোনটা পাওয়ার সময় পায়। কিন্তু তারা নরখাদককে ভুল বুঝেছিল। নরখাদক ফিরে এসে থিয়াকে বেসমেন্টের ভেতরে আটকে ফেলল। ফোনটা হাতে পেলেও থিয়া নরখাদকের হাতে ধরা পড়ল। এক গুরুত্বপূর্ণ মুহূর্তে ছোট মোটকা সেখানে এলো, কিন্তু তার হাতের ছোট ছুরি নরখাদকের কাছে একটা চুলকানোর মতো ছিল। থিয়াকে একটা থাপ্পড় মেরে অজ্ঞান করে দেয়া হলো, আর ছোট মোটকাকেও শূন্যে তুলে নেওয়া হলো।
সম্ভবত ছোট মোটকার মাংসের গন্ধে নরখাদক ভাই অনিচ্ছাকৃত একটা কামড় দিল। থিয়া যখন জেগে উঠল, দেখল ছোট মোটকা প্রায় মৃত, আর সে নিজেও তালাবদ্ধ। হঠাৎ তার ছোট সুদর্শন ছেলেটির ফোনটার কথা মনে পড়ল। তাই সে বমি বমি ভাব সত্ত্বেও সেই মৃত ছেলেটির কাটা হাত ব্যবহার করে আঙুলের ছাপ দিয়ে ফোনের লক খুলল। কিন্তু মজার বিষয় হলো, ফোনের চার্জ ছিল না। থিয়া প্রায় ভেঙে পড়ল। ছোট মোটকা মারা গেছে, সেও ধরা পড়েছে, আর ফোনও বন্ধ। তাহলে কি সে সত্যি এখানে মারা যাবে? কিন্তু সে হার মানল না। সে একটা ছড়া তুলে এলোমেলোভাবে আঘাত করতে লাগলো। কে জানে, সে সত্যি শিকলটি খুলে ফেলল। তবে এবার সে পালানোর চেষ্টা করল না, বরং একটা 30 মিটারের বড় ছুরি তুলে নরখাদক ভাই যখন ঘুমিয়েছিল তাকে কয়েকবার আঘাত করে মেরে ফেলল। নরখাদক ভাই মারা গেছে নিশ্চিত হওয়ার পর থিয়া সেখান থেকে পালালো। পথে থিয়া এক পালিত আত্মিক রক্ষকের সাথে দেখা করল। সে তার সব ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলল। পালিত আত্মিক রক্ষক সব শুনে গাড়ি চালাতে চালাতে মেয়েটিকে সান্ত্বনা দিতে লাগলো। কে জানে, সে হঠাৎ একজন লোককে ধাক্কা দিল। পালিত আত্মিক রক্ষক গাড়ি থেকে নেমে পরিস্থিতি দেখতে গেল, কিন্তু থিয়া তাকে দ্রুত ফিরে আসতে বলল। এ সময় গাড়ির দরজা খুলছিল না। থিয়ার কান্নার উপক্রম হলো, কিন্তু পালিত আত্মিক রক্ষক হতবাক। তবে তাকে আর বুঝতে হলো না। ক্রমবর্ধমান কাছে আসা নরখাদক ভাইকে দেখে থিয়ার মন ভেঙে গেল। এটা কি সত্যি শেষ হবে না? সৌভাগ্যক্রমে সে গাড়ির জানালা ভেঙে চালকের আসনে বসল। তবে হতাশাজনক বিষয় হলো, গাড়ি স্টার্ট হচ্ছিল না। নরখাদক ভাই গাড়ির ছাদে উঠে কুঠার দিয়ে আঘাত করতে লাগলো। সৌভাগ্যক্রমে শেষ মুহূর্তে গাড়ি স্টার্ট হলো, কিন্তু থিয়া পালানোর চেষ্টা করল না, বরং গাড়িটাকে রিভার্স গিয়ারে দিয়ে নরখাদক ভাইয়ের দিকে জোরে ধাক্কা দিল। থিয়ার বুদ্ধিমত্তা ছিল খুব তীক্ষ্ণ। সে ভয় পাচ্ছিল যে নরখাদক ভাই পুরোপুরি মারা যায়নি। তাই সে গাড়িটাকে সামনের গিয়ারে দিয়ে আবার দানবটিকে ধাক্কা দিল। মাটিতে পড়ে থাকা দানবটিকে দেখে থিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে চলে গেল। আপনি কি মনে করেন যে এটাই শেষ? রাতে দুজন মদ্যপান বন্ধু সেই জায়গা দিয়ে যাচ্ছিল। তারা আবছাভাবে মাটিতে কাউকে দেখতে পেল। যদি এই গল্পটা তোমাদের মনে একটু সাহস আর প্রেরণা দিয়ে থাকে, যদি এর প্রতিটি মুহূর্ত তোমাদের আটকে রেখে থাকে, তাহলে একটা লাইক দিতে ভুলো না। তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ এমন আরও অনেক রোমাঞ্চকর গল্প আর নতুন ভিডিও নিয়ে আমরা আবার আসব। তোমাদের ভালোবাসা আর সমর্থনেই আমাদের এগিয়ে চলার শক্তি। ভালো থেকো আর নিজের ভেতরে থিয়াকে জাগিয়ে তোলো।